বাচ্চারা কখনো কখনো জীবনে ছোট ছোট ভুলের জন্য অনেক বড় ক্ষতিপূরণ করতে হয়। এই ভুলগুলো প্রায় সময় অবহেলা থেকে জন্ম নেয়, যেখানে প্রাণও যেতে পারে। এরকমই ভুল রজনীও করেছিল, যে মধ্যপ্রদেশের দিয়াবান জায়গায় আদিবাসীদের বিকাশের জন্য কাজ করছিল। হঠাৎ ওর ফোন এলো যে ওর বাবার শরীর ঠিক নেই, তাই তাড়াহুড়োতে অনলাইন টিকিট কাটতে বসে পড়ে। সেই রাত অমাবস্যার রাত ছিল। টিকিট হয়ে গেছে। টিকিট হয়ে যাওয়ার জন্য ও খুব খুশি ছিল, কারণ ও এটা জানতো না যে রাতে রেলওয়ে সাইটের টিকিট বুক হয় না। কিন্তু ওর কনফার্ম টিকিট বুক হয়ে গেছিল। চম্বল এক্সপ্রেস কোচ নম্বর 13, টাইম 2 AM, শুধু 2 ঘন্টা হাতে। আমাকে এক্ষুনি বেরোতে হবে। রজনী যত তাড়াতাড়ি নিজের লাগেজ রেডি করতে পারত করে 1 ঘন্টা সাইকেল চালিয়ে স্টেশনে পৌঁছে গেল। 2টো বাজবে বাজবে করছিল। ও গড, এখানে আমি ছাড়া তো আর কেউই নেই। যদি বাবার শরীর খারাপ না হতো তাহলে আমি কখনো এত রাতে এখানে আসতাম না। এটা কোথাকার ট্রেন দাঁড়িয়ে আছে? এটা তো আমারও ট্রেন, কোচটাও আমার। হ্যাঁ মা, ট্রেন পেয়ে গেছি। বাবা কেমন আছে? গ্রেট। হ্যাঁ, আমি 12টা 1টার সময় পৌঁছে যাব। রাখছি মা, ট্রেনে উঠছি। ওয়াও, সিটের নম্বরও 13। কারোর জন্য লাকি, কারোর জন্য আনলাকি। গড নোস আমার জন্য কি হবে। এই বগি তো কেউই নেই। কোথাও কিছু গোলমাল হচ্ছে না তো? বাদ দে সব রজনী, এত অ্যাডভান্স জগতে এইসব উল্টোপাল্টা কথা ভাবিস না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড়, নাহলে পুরোটা দিন খারাপ হয়ে যাবে। আপনি কে? আমার নাম রজনী। আই এম সরি, রজনী আমার নাম। আরে সিটটাও আমার। কারোর জন্য লাকি, কারোর জন্য আনলাকি। এই সিট নম্বর 13 আমার। আর আমার বাবার শরীর খুব খারাপ। আমি ওনাকে দেখার জন্যই আমার বাড়ি দিল্লিতে যাচ্ছি। প্লিজ আপনি যে কেউ হন না কেন, আমার চেহারার মেকআপ করে আমাকে বিরক্ত করবেন না। আমি আগে থেকে অনেক চিন্তায় আর ভয় পেয়ে আছি। এসব কি কথা বলছো? আমার বাবার শরীর খারাপ আর আমি যাচ্ছি দিল্লি। তুই ঠিক বলছিস, এই সব বাজে কথা, কিন্তু এই বাজে কথাগুলোই তোর জীবনের শেষ সফরের অংশ হতে চলেছে। তুমি কে? আমি এটা। ও গড, বাঁচাও বাঁচাও! এই ট্রেনে শুধু আমার অধিকার আছে রজনী। এখানে আমি ছাড়া আর কেউ তোমার ডাক শুনতে পাবে না। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। ক্ষতি তো আমিও কখনো কারোর করিনি, কিন্তু এই বগিতে যখন আগুন লেগেছিল তখন আমার সাহায্য করার জন্য কেউ আসেনি। আমারও পরিবার ছিল, আমাকে ওরা তাদের কাছে পৌঁছতে দিল না। সেদিন থেকে আমিও কাউকে তার পরিবারের কাছে যেতে দিই না। কিন্তু তোমার সঙ্গে যা কিছু হয়েছে তাতে আমার কি ভুল বলো? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি। তোকে এত সহজে মরতে দেব না। তুই এই বগিতে এসে খুব বড় ভুল করেছিস।
আমাকে মরার আগে এটা তো ভেবে নাও যে তোমার মরে যাওয়ার পর তোমার পেরেন্টস কত কষ্ট পেয়েছে হবে। তুমি কি এটাই চাও অন্য কারোর পেরেন্টসও সেইভাবে কষ্ট সহ্য করুক, আর তাদের বাচ্চাদেরকে যে মেরেছে তাকে দোষ দিতে থাকুক, আর তুমি এইভাবে বন্দী হয়ে থাকো? বলো, এই খুনি পর্ব কি এইভাবে চলতে থাকবে? তোমার মৃত্যুর দাম কত মানুষদের প্রাণ, বলো বলো। এক্সকিউজ মি, হ্যালো, উঠুন উঠুন। সে কোথায় গেল? কে কোথায় গেল? না, কিছু না। কিন্তু এত সকালে তুমি খালি স্টেশনে কি করছো? আমার রাতের ট্রেন ছিল, চম্বল এক্সপ্রেস। আমি কি তোমার টিকিট দেখতে পারি? দেখো, প্রথম কথা, চম্বল এক্সপ্রেস রাতে চলে না। ওটা এই স্টেশনে দুপুর 2টোর সময় আসে। আর বগি X13 কে গত 13 বছর ধরে ট্রেনে জোড়া হয় না, কারণ ওতে কবিতা নামের একটা মেয়ে শর্ট সার্কিটের কারণে পুড়ে মরে গেছিল। আমার মনে হয় কোনো টেকনিক্যাল এরারের কারণে আপনার টিকিটে ভুল টাইম আর X13 প্রিন্ট হয়ে গেছে। আমি ঠিক করে দিচ্ছি। আমার মরে যাওয়া বিবেককে জাগানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন কারোর ফ্যামিলি মেম্বার X13-এ চড়ে মরবে না। আমার পেরেন্টসও দিল্লিতে থাকে, করলবাগ 12/26-এ। প্লিজ তাদের কাছে গিয়ে একবার বলে দিও যে তাদের মেয়ে তাদেরকে খুব ভালোবাসতো। তাদের কবিতা। রজনী চিন্তায় অবহেলার সাথে টিকিট অবশ্যই বুক করে ফেলেছিল, কিন্তু ভাগ্যক্রমে আজ ও বেঁচে আছে। আর ওর কারণে আরও অনেক লোক মরতে মরতে বেঁচে গেছে, কিন্তু প্রত্যেকজনের ভাগ্য রজনীর মতো ভালো হয় না। একা থাকা মানুষের জন্য খুব মারাত্মক হতে পারে। যদি একাকিত্ব কারোর জীবনে থাকে, তাহলে তাকে নিজের একাকিত্বকে দূর করার জন্য কোনো অভ্যাস শুরু করা উচিত, বা আগে এগিয়ে অন্যদের সাথে বন্ধুত্ব করার জন্য মনস্থির করা উচিত। কিন্তু ভুলেও কোনো জড় বস্তুর সঙ্গে মন লাগানোর ভুল করা উচিত নয়। কিন্তু এই ভুল করার থেকে সূর্য নিজেকে থামাতে পারল না। সূর্য এক জায়গায় একটা ভালো চাকরি করছিল, খুব টাকাও রোজগার করছিল, কিন্তু শহরের ছোটা দৌড়ের কারণে ও একদম একা ছিল। চাকরি থেকে বাড়িতে ফিরে এসে সবার আগে অবধি ঘর সাজানোর পর আবার সেটাকে নষ্ট করে দেওয়া সূর্যের রুটিন ওয়ার্ক ছিল। এরকম করে নিজেকে ব্যস্ত রেখে নিজের একাকিত্বকে দূরে রাখত। সূর্যের এই অভ্যেসটাই হয়তো ঠিক ছিল। ওর এই অদ্ভুত পাগলামি ব্যবহারের থেকে না তো কারোর সমস্যা ছিল, আর না নিজের কোনো লোকসান। কিন্তু একদিন খবরের কাগজ পড়ার সময় ওর নজর বিজ্ঞাপনে পড়ে যায়। একটা বলতে পারা ইলেকট্রনিক পুতুলের সাহায্যে লোকেদের একাকিত্ব দূর করার দাবি করছিল। বিজ্ঞাপন দেখেই সূর্য এক্সাইটেড হয়ে গেল, আর ও কাগজে দেওয়া ওয়েবসাইটে গিয়ে ওই পুতুলটা কিনে নিল। কিন্তু ওই বেচারা এটা কি জানতো যে ওটা বলতে পারা পুতুল নয়, ওর মৃত্যুর পুতুল কিনছে। স্যার, আপনার পার্সেল এখানে এখানে সাইন করে দিন। হাই, আমার নাম পুতুল। কিন্তু যদি তোমায় আমার এই নামটা পছন্দ না হয়, তাহলে তুমি নিজের পছন্দ মতো যে কোনো একটা নাম রেখে দিতে পারো। তুমি কি আমার নাম বদলাতে চাও? তুমি কি আমার নাম বদলাতে চাও? না, তোমার নাম আমার পছন্দ হয়েছে পুতুল। ধন্যবাদ। এবার এই লতায় এটাও বলে দাও যে তোমাকে আমি কি নাম ধরে ডাকবো। সূর্য। তুমি আমাকে সূর্য বলে ডাকতে পারো। হ্যালো সূর্য, কেমন আছো তুমি? আমি ভালো আছি পুতুল, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই বাড়িতে কি সূর্য আর পুতুল ছাড়া আর অন্য কোনো সদস্য আছে? যদি থাকে তাহলে পুতুল তার সাথে দেখা করতে চায়। না পুতুল,
দুর্ভাগ্যক্রমে তুমি আর আমি ছাড়া এই রেন্টেড হাউসে আর কেউ থাকে না। দাঁড়াও, আমি তোমার সুন্দরতা আরো বাড়িয়ে দিচ্ছি। এখানে বাড়ির মালিকেরা একটা আলমারি রাখা আছে, ওতে হয়তো তোমার জন্য কাপড় পাওয়া যায়। এটা ভালো হয়েছে যে পুরনো ভাড়াতে এখানে কিছু কাপড় ছেড়ে গেছে। এটা তো মনে হচ্ছে পুতুলের জন্যই বানানো হয়েছে। দেখো কত সুন্দর কাপড় এনেছি তোমার জন্য। তুমি খুব সুন্দর দেখাচ্ছ। একাকিত্ব রোগে ভোগা সূর্য প্রথমে তো কিছু না ভেবেচিন্তে প্রাণহীন ডল নিল, তারপর ওকে এক অজানা লোকের কাপড় পরিয়ে দিল। ওই কাপড় তনুর ছিল। তনু 1 নম্বরের জেদি মেয়ে ছিল। ওর মোবাইলে গল্প শোনার খুব অভ্যাস ছিল, যে কারণে একদিন ওর বাবা ওর মোবাইলটা কেড়ে নেয়। বাবা, আমি কতবার বারণ করেছি যে এইভাবে আমার থেকে মোবাইল নিও না। আমি মোবাইল নিইনি, আমি নিতে বাধ্য হয়েছি তনু। এই মোবাইলের কারণে না তুমি পড়াশোনা করো না কিছু লেখো, শুধু সকাল থেকে এতে গল্প শুনতে থাকো। এইভাবে চলতে থাকলে তুমি ফেল হয়ে যাবে। আজ তুমি আমার পাস আর ফেল হওয়া দেখতে পাচ্ছ। ছোটবেলা থেকে আজ অবধি কতগুলো এক্সাম দিয়ে ফেলেছি, তখন কেন দেখাওনি এই ভালোবাসা আমাকে? মা বান্ধবীদের সঙ্গেই মত্ত থাকতো, আর তুমি নিজের কাজে। মা বাবা থাকা সত্ত্বেও অনাথের মতো বড় হয়েছি আমি। তুমি শুধু বড় হওনি তনু, খুব নোংরাও হয়ে গেছো। যদি এতই রাগ হচ্ছে তাহলে যাওয়ার আগে মেরেই দাও না আমাকে, সব প্রবলেমই শেষ হয়ে যাবে। তোমার যা ইচ্ছে করো, মরতে চাইলে মরে যাও, কারণ এই মোবাইল এখন তোমাকে দেওয়া হবে না। এরই জন্য তোমার আজ এই অবস্থা। ঠিক আছে ড্যাড, যদি তুমি এটাই চাও তাহলে এটাই ঠিক। হয়তো আমি মরে গেলেই তুমি খুশি হবে। তনুর মরে যাওয়ার পর ওর বাবার খারাপ অবস্থা হয়ে গেল। সে ওই বাড়িটা ওই অবস্থাতেই ছেড়ে ওখান থেকে চলে যায়। সূর্য আর নিজের ডলকে সেই তনুর কাপড় পরিয়েছিল, আর এটা হওয়া মাত্রই পুতুলের আওয়াজ একদম নর্মাল মেয়েদের মতো হয়ে গেল। পুতুল, এই কাপড় পরে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। যদি আমাকে সুন্দর দেখতে লাগে তাহলে তোমাকেও হ্যান্ডসাম দেখতে লাগছে। তুমি তো একদম সত্যিকারের মেয়েদের মতো কথা বলছো। আমি তোমার কথা বলার ঢং দেখে খুব খুশি হয়েছি সূর্য, সেজন্য আমি নিজের আওয়াজ বদলে নিয়েছি। তোমার আওয়াজ খুব মিষ্টি, মন করছে গোটা জীবন তোমার কথা শুনতে থাকি। যদি তোমার এটাই ইচ্ছে তাহলে এই আওয়াজ সারা জীবন এরকমই হয়ে যেতে পারে, কিন্তু একটা শর্ত আছে। কেমন শর্ত? তোমাকে প্রত্যেকদিন রাত্রে আমাকে একটা নতুন গল্প শোনাতে হবে। যদি বারণ করো তাহলে আমার আওয়াজ আবার মেশিনের মতো হয়ে যাবে। না না, এরকম করো না। এই আওয়াজটা ভালো, শুধু ভালো নয়, খুব ভালো। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি তোমাকে প্রত্যেকদিন একটা নতুন গল্প শোনাবো। আর যেমন কি এখন রাত হয়ে গেছে, তাই আজকের গল্প হলো তোমারই মতো এক সুন্দরী মেয়ের গল্প। সূর্য পুতুলকে প্রত্যেকদিন রাতে গল্প শোনানোর কথা তো দিয়ে দিল, কিন্তু ও এটা জানতো না এই কথা দিয়ে ও নিজের জীবনের সব থেকে বড় ভুল করেছে। পুতুল সূর্যকে একটা রুটিনে বেঁধে দিয়েছিল। মানুষের যদি কোনো বাধ্যতা না থাকে তাহলে তাকে অনুশাসন আর নিয়মে বাঁধাটা খুব কঠিন কাজ হয়। খুব তাড়াতাড়ি সেই রাত চলে এলো যেটার ভয় ছিল। সূর্য পুতুলকে গল্প শোনাতে শোনাতে ঘুমিয়ে পড়ে। সূর্য, সূর্য ওঠো, বলো না অশ্বত্থ গাছের ডাইনি কি করলো? তারপর সে ঘুমিয়ে পড়ল। তুমিও আমার বাবার মতো, তারও নিজের মেয়ের প্রতি কোনো ফিলিংস ছিল না, আর তোমারও নেই। সূর্য ওঠো, গল্প মাঝপথে ছেড়ে দেওয়াটা আমার মোটেই পছন্দ নয়। ওঠো। ঘুমোতে দাও না পুতুল, আজ অফিসে অনেক কাজ ছিল। আমি এই গল্পটাই
তোমাকে কাল শুনিয়ে দেব। এখন প্লিজ ঘুমোতে দাও, আর তুমিও বিশ্রাম করো। না, করতে পারবো না আমি বিশ্রাম। এত বছর ধরে আমি বিশ্রামই তো করছিলাম। পুতুল, এটা তুমি কি করছো? আমার চুল ছেড়ে দাও। ব্যাস, অনেক হয়েছে ড্রামা। আমি কোনো পুতুল টুতুল নয়, আমার নাম তনু। আমার জামা কাপড় তুমি এই পুতুলকে পরিয়ে আমাকে এই নতুন রূপ দিয়েছো। এবার চুপচাপ আমাকে গল্প শোনাও, না হলে আগে শুধু আমি মরেছিলাম, এবার আমি সবাইকে মেরে ফেলবো। না না, আমাকে মেরো না, আমি শোনাচ্ছি গল্প। সেই রাজা জঙ্গলে গেল, তখন ওখানে সে একটা শুকনো পুকুর দেখলো। ওই পুকুরের মধ্যেখানে একটা শুকনো কুয়ো ছিল। কুয়োর চারিদিকে কালো রঙের প্রাণীরা নিজের বাসা বানিয়েছিল। রাজা আস্তে আস্তে ওই কুয়োর কাছে গেল। সূর্য গল্প শোনাতে শোনাতে থেমে যায়। তনু, আমাকে বাথরুমে যেতে হবে। বললাম না তোমাকে, যতক্ষণ না গল্পটা শেষ হয়ে যাচ্ছে তুমি কিছু করবে না। শোনাও। না, আমাকে যেতেই হবে। তনুর কথার অমান্য করবি, ঠকবাজ। মৃত্যু জীবনের এমন একটা বাঁক, যেটা যখন ইচ্ছে সামনে এসে দাঁড়িয়ে যায়। কিন্তু যদি সূর্য একটু ধ্যান দিত, তাহলে সে নিজের মৃত্যুর হাত থেকে বেঁচে যেত। একাকিত্ব দূর করার জন্য কৃত্রিম জিনিসের ব্যবহার আমাদের কখনো করা উচিত নয়। এই কৃত্রিম জিনিস আমাদের থেকে নিজেদের আসল অস্তিত্ব কেড়ে নেয়। সেই জন্য আমাদের সেরকম বন্ধু বানানো উচিত যাদের সামনে থেকে দেখা যায়, যাদের মধ্যে প্রাণ থাকবে, অনুভব থাকবে, প্রেম থাকবে। তনু মোবাইলের জন্যই মরেছিল। সূর্য, পুতুল আর তনুর জন্য এখন কে জানে কার একাকিত্বের নম্বর রয়েছে। আমাকে কথা দিয়ে সেটা ভেঙে দেওয়ার এটাই আসল শাস্তি, মৃত্যু। আজকের গল্পে একটা মজার কথা লুকিয়ে আছে। আপনারা সবাই এটা মন দিয়ে শুনবেন। এই জীবন কর্ম অনুযায়ী চলে, আর আমরা মানুষ আমাদের সব কর্মের ফল এই জন্মেই পেয়ে যাই। ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে। যদি মানবতাকে লজ্জিত করে দেওয়ার মতো খারাপ কাজ করা হয়, তাহলে তার ফল সেটাই হবে যেটা রঘু আর কালিয়া পেতে চলেছে। তোকে বলেছিলাম না আমি কালিয়া 10 টাকার চাকনা আরো নিয়ে নে, কিন্তু না, তুই শুনিস কথা আমার। আরে হয়ে গেছে ভুল ভাই, দুবারের মতো বেঁচে আছে, শেষ করো তাড়াতাড়ি, তারপর ঘরেও যেতে হবে। আরে কিন্তু যাব কি করে? কোনো বাস আসলে তবেই তো যাবো নাকি? এই দেখ, এটা তো শেষ হয়ে গেল। কি সুরে আওয়াজটা এলো। চলে এসো ভাই, চলে এসো, এটাই শেষ বাস। ও কাকু, আগে যাও, আমরা সান্তাক্রুজ নয়, ধারাবি যাব, চল ফট। আরে কি চল ফুট বলছো বাবা? তোমাদের ভাগ্য খুব ভালো। আমি আজকেই ধারাবিতে ঘর নিয়েছি রহমান দাদার কাছে, আর আমার এই রামপিয়ারি বাসও আমার সঙ্গে ধারাবিতেই থাকবে। চলে এসো। আরে এত ভাবছো কি? তোমাদের ভালো সময় চলছে, এসো, চলে এসো। মনে হচ্ছে ভগবান আমাদের ভাগ্যটা একবারে সোনার অক্ষরে লিখেছে। ফুল সম্মান পাচ্ছি ভাই, মন থেকে। আয় কালিয়া, চলে আয়। ঠিক আছে চলো। যখন কন্ডাক্টর আছে রাজি, তখন কি করবে রঘু আর কালিয়া মাঝি। রাত 1টার সময় নিজের এলাকার বাস পাওয়াটা রঘু আর কালিয়াকে ভাগ্যের জোর মনে হচ্ছিল। কিন্তু ওরা জানতো না যে ওই বাস আর ওই কন্ডাক্টর ওদের জন্য ন্যায়ের দণ্ড নিয়ে এসেছে।
যেটা যে কোনো সময় ওদের উপর বজ্রের মতো ফেটে পড়বে। দণ্ড বিচিত্র, আর যে দণ্ড দেবে সেটাও ধারণার বাইরে। আবে এভাবে কি দেখছিস? টিকিট ছিঁড়তে চাস আমাদের? যদি নিজেকে খারাপ অবস্থায় দেখতে চাস তাহলে চেষ্টা করে দেখে নে। তোমাদের তো পার্মানেন্ট টিকিট কাটা হয়ে গেছে, তাই আর কোনো টিকিটের প্রয়োজন নেই। আরে আমি বলতে চাইছিলাম যে আমরা সবাই তো একই এলাকার, তাই এখন তো তোমরা দুজন স্টাফ হয়ে গেছো, তাই না? আর স্টাফদের টিকিট কেউ আবার কাটে নাকি? আচ্ছা, তাহলে তুই পুরো কথাটা তাড়াতাড়ি বুঝিয়ে দিলি, না হলে রামপুরি ঢুকে যেত তোর পেটে, বেরোতো বুক চিরে দিয়ে। ঠিক সেইভাবেই না, যেমনটা আজ থেকে 10 বছর আগে তোমরা একটা অসহায় বাচ্চার সঙ্গে দুষ্কর্ম করে ওকে মেরেছিলে, যখন এই বাস এক্সেল ভেঙে যাওয়ার কারণে আরে কলোনিতে দাঁড়িয়েছিল। শরীরের খিদে তো মিটে গেছে ভাই, এখন এই এঁঠো বাসনের কি করি? একে জ্যান্ত ছেড়ে দিলে তাহলে পুলিশকে সব বলে দেবে, মেরে দিয়ে কে? এটাই ঠিক হবে, মেরে দে। সেই সময় আমিও এই বাসেই ছিলাম, আমি সব দেখেছিলাম, কিন্তু কিছু বলতে ভয় পেয়ে গেছিলাম। তার উপরে মেয়েটার খুন, আমি এই কথাটা কাউকে বলিনি, কিন্তু কি? এই কথাটা বুকে চেপে রাখার জন্য আমি অস্থির হয়ে পড়লাম। যেমন যেমন দিন পেরিয়ে যাচ্ছিল আমার বাঁচাটা কঠিন হয়ে যাচ্ছিল, আর কিছু না করতে পারার গিল্টের কারণে আমি এই বাসেই আত্মহত্যা করে নিলাম। সেদিন থেকে আমি এই বাস আর ওই মেয়েটা তোমার এই বাস স্টপেই অপেক্ষা করছিলাম, যেখান থেকে তুমি ওকে তুলেছিলে। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আজ সেই অপেক্ষা শেষ হলো। আবে ও রামগোপাল বর্মা, কি তুই এখানে ভূতের ফিল্ম বানাচ্ছিস? মানে তুই এমন ভাবে বলছিস যেন কোনো ভূত তোমরা দুজন। কিছু সন্দেহ আছে? দেখো দেখো ভূত কাকা, না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না আমাদেরকে, ভুল হয়ে গেছে আমাদের, আমাদের মেরো না, এরকম আর ক্ষমা করে দাও। ভবিষ্যতে তুমি কি ভুল করবে, এই শাস্তিটা সেটা নয়, এই শাস্তিটা সেটার ফল যেটা তুমি আগে করেছিলে। রঘু আর কালিয়া তো ওদের কর্মের শাস্তি পেয়ে গেল, কিন্তু এরকমই কিছু ভুল হওয়ার কারণে যদি আপনার মনও অস্থির হয়ে পড়ে, তাহলে আর এই কলোনি সান্তাক্রুজের বাসে আপনাদেরকেও স্বাগত জানায়। রিয়া মামনি, এবারে খেলা বন্ধ করো আর পড়তে বসো। ধাক্কা লেগে কিছু ভেঙে যেতে পারে, আমি খাবার বানিয়ে নিয়ে আসছি। না মা, আমি এখন খেলতে চাই, এখানে নয়তো বাইরে গিয়ে খেলে নেব। আমি বললাম না এখন আর খেলা নয়, চলো পড়তে বসো। না আমি এখন খেলতে চাই, তো খেলতে চাই। অনেক জেদি হয়ে গেছো তুমি রিয়া, ঠিক আছে যাও, কিন্তু একটা শর্তে। প্রথম, যে তুমি ঘর থেকে দূরে যাবে না, আর দ্বিতীয়, কোনো অজানা লোক বা গাড়ি যদি গলিতে আসে তাহলে তখনই তুমি ঘরের ভেতরে চলে আসবে। বলো, প্রমিস করছো? আগে তুমি বলো যে তুমি এমন প্রমিস কেন করতে বলছো? কারণ বাচ্চা চুরি করা খারাপ লোকেরা শহরে ঘোরাঘুরি করছে, যারা লোভ দেখিয়ে বাচ্চাদের তুলে নিয়ে চলে যায়। সেজন্য তুমি প্রমিস করলে তবেই তোমাকে ঘরের বাইরে যেতে দেব। বলো, প্রমিস করবে কি না? প্রমিস।
কালো ভ্যান? কালো ভ্যান তো আমাদের এলাকায় কারুর নেই। মানে এটা কোনো অজানা লোকের গাড়ি। মা বলেছিল যদি কোনো অজানা লোক বা গাড়ি গলিতে আসে তখন ঘরে ফিরে চলে আসবে। কিন্তু যদি আমি এখনই ঘরে চলে যাই তাহলে খেলবো কখন? মা নিশ্চয়ই বাচ্চা তুলে নিয়ে যাওয়ার মিথ্যে গল্প শুনিয়েছিল হবে, যাতে আমি ভয় পেয়ে ভেতরে চলে যাই। বাদ দে সব, হবে কেউ? কি মনে হয় তোর, কত পাওয়া যাবে এই মেয়েটার বদলে? আমি 10-12 বছরের মেয়ে, 2 লক্ষ তো নিশ্চয়ই পেয়ে যাব। মুন্না, কতদিন আর এই 2-3 লক্ষের পেছনে পড়ে থাকবো? এবার একটু অন্য কিছু করা যাক। একে বেশ্যালয় বেচার বদলে একে কোনো কারাপ্ট ডাক্তারকে বেচে দিই। কিডনি, চোখ, কান, লিভার মিলিয়ে অন্তত 10 লক্ষ তো সহজেই পাওয়া যায়। তুই কি করে জানলি? গত মাসে জেলে খোঁড়া গ্যাংয়ের লোককে মনে আছে? আব্দুল, সেই বলেছিল। কিন্তু কারাপ্ট ডাক্তারকে কোথায় খুঁজবো? তার সাথেই কথা বলবো, জোগাড় সেট করার জন্য 2 লক্ষ দিয়ে দেব। রিয়া, এসে গেলে হাত মুখ ধুয়ে নাও, খাবার তৈরি হয়ে গেছে। এই মেয়েটাও না পড়াশোনায় একটু মন নেই, সব সময় খেলা আর খেলা। আরে এই চুড়ি তো আমার রিয়ার। রিয়া! গাড়ি থামা, পেটটা হালকা করতে হবে। ঠিক সময় থামালি তুই, আমারও প্রেশার লাগছে ভাই। এর হাত পা বেঁধে দিই? না থাক, 2-3 ঘন্টার আগে জ্ঞান ফিরবে না। আরে ও পালিয়ে যাচ্ছে, ধর ওকে। ও কোথায় গেল? শালা, আমি আগেই বলেছিলাম মেয়েটার হাত পা বেঁধে দে। আরে তুই বেঁধে দিতিস, জিজ্ঞেস করলি কেন? আওয়াজ করলে ওরা জানতে পেরে যাবে। মনে হয় আমাদের বুদ্ধ বানিয়ে গেল বাচ্চাটা। যে ক্ষতিটা হলো সেটার এখন কি করব? দেখ, এ নয় তো অন্য কোনো বাচ্চাকে তো পেয়েই যাব। মা বাবার কথা এড়িয়ে দিয়ে খালি জায়গায় যারা খেলতে আসে, যাদের আমাদের মতো অজানা কিডন্যাপারদের কাছে আসতে কোনো সমস্যা থাকে না। আরে গ্রামের লোকেরা জমিতে বোতল নিয়ে আসছে হবে, আমাদের দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। চল এখান থেকে। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু তুমি কে? আমার নাম সোনু, তোমার নাম রিয়া, তাই না? তুমি কি করে জানলে? কারণ তোমার আর আমার মধ্যে একটা পার্থক্য আছে। কেমন পার্থক্য? এটাই যে তুমি কিডন্যাপারদের হাত থেকে জ্যান্ত বেঁচেছো, কিন্তু আমি বাঁচতে পারিনি। যারা আমাকে কিডন্যাপ করেছিল ওরা আমাকে অজ্ঞানের ওষুধ একটু বেশি শুকিয়ে দিয়েছিল, আর তাই আমি মরে গেছিলাম। পাগল নাকি?
যদি তুমি মরে গেছো তাহলে আমার সামনে কি করে আছো? আমি জানি যারা মরে যায় তারা জীবন্ত লোকের সাথে দেখা করতে পারে না। যারা মুক্তি পায় না সেই মৃতরা সামনে থেকে দেখা দেয়। আচ্ছা, তোমাকে কোথা থেকে কিডন্যাপ করেছিল? একটা নির্জন সড়ক থেকে, রাতের বেলায়। মা আমাকে বাড়ি থেকে দূরে সাইকেল চালাতে মানা করেছিল, কিন্তু আমি শুনিনি। আমি সাইকেল চালাতে চালাতে দূরে চলে গেছিলাম। ভাই, বাচ্চা তো নিঃশ্বাসই নিচ্ছে না, এ তো মরে গেছে। শালা, তুই এইবারে অজ্ঞানের ওষুধ মিশিয়ে দিয়েছিলি হবে। এই মাসে 3 বার তুই একই ভুল করেছিস। এভাবেই চলতে থাকলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে একদিন। ফেলে দে ওকে বাইরে, আর সাইকেলটাও ফেলে দে। এই জায়গাতেই বদ্ধ আছি আমি, আর ওখানে আমার সাইকেল আছে। তুমি ওটা নিয়ে যাও। তোমার মা তোমার জন্য খুব কাঁদছে। তুমি কি করে? বলেছিলাম না, যারা মরে যায় তারা জীবিতদের ব্যাপারে সব কথা এমনিই জানতে পেরে যায়। যাও এবার। মরার আগে তোমার বাড়ি কোথায় ছিল? কোথায় চলে গেল আমার মেয়ে? মা, রিয়া, তোকে কোথায় কোথায় খুঁজিনি আমি। সরি মা, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো আর তোমার শিক্ষা মেনে চলবো। ঠিক আছে রিয়া, ঠিক আছে, কিন্তু তুই কোথায় চলে গেছিলি? আমাকে কিডন্যাপ করে নিয়েছিল মা, কিন্তু সোনু আমাকে বাঁচিয়ে নিয়েছে। সোনু কে রিয়া? আপনি কে? আন্টি, আমি জানি সোনু কোথায় আছে। মনকে শক্ত করো সুনিতা। সোনু, আমি তোমার কথা এড়িয়ে দিয়েছিলাম মা, আর এটা সেটারই শাস্তি যে আমি এত ভালো মায়ের থেকে আলাদা হয়ে গেলাম। কিন্তু আমি কথা দিচ্ছি, পরের জন্মে কখনো মায়ের কথা এড়াবো না। না সকালে না রাত্রে ঘর থেকে দূরে খেলতে যাব না, আর না অজানা লোকেদের সাথে কথা বলবো। আমি সেখানেই যাব যেখানে আমি পুরোভাবে সুরক্ষিত থাকব। আসছি মা।